বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একদিকে কোভিড গেছে এবং এখনও তার রেশ আছে এবং কোভিড যে একেবারে বিতাড়িত হয়েছে সেটি বলা যাবে না, কিন্তু সেই ধকলটা অনেক ক্ষেত্রে কমে এসছে। মৃত্যুর ঝুঁকি বা স্বাস্থ্যের বা কোভিড আক্রান্ত হবার ঝুঁকি সেটি অনেকটা কমে এসছে। কিন্তু কোভিড যখন শুরু হয়েছে তখন থেকে বোঝা যাচ্ছিল যে কোভিডের যে প্রভাব সেটি একটা বড় প্রভাব পড়বে অর্থনীতিতে বিশ্বজুড়ে। এরপরে শুরু হয়েছে এই কোভিড যেতে না যেতেই শুরু হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এবং সেটিও গোটা পৃথিবীর অর্থনীতিকে একেবারেই নড়বড়ে করে দিয়েছে। বাংলাদেশের অবস্থাও একই বলা যেতে পারে, যে বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন পরে টানা কয়েক বছর পরে বেশ প্রবল চাপের মধ্যে আছে, এবং এই চাপটা আরও বাড়তে পারে এমন একটা আশঙ্কা বা এমন একটা আশঙ্কার কথা প্রায় প্রতিনিয়তই বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে চলেছেন। তিনি বিশ্ব অর্থনীতির কথা বলছেন, একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতি যে নানান চাপে পড়তে পারে বিশেষ করে আগামী বছরটিতে, সেই শঙ্কার কথাও তিনি প্রতিনিয়ত বলছেন এবং সবাইকে সতর্ক থাকতে বলছেন। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে অনেকদিন ধরেই। ইতিমধ্যেই জ্বালানির সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, এবং যেখানে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ার উৎসব বাংলাদেশ করেছে, সেই রেশ কাটতে না কাটতেই বা বলা যেতে পারে তার একেবারে সঙ্গেই বিদ্যুতের তীব্র সংকট, লোডশেডিং, সেই ভোগান্তি মানুষকে পোহাতে হচ্ছে। সব মিলিয়ে দেশের অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতি কোন খাতে প্রবাহিত, কোন দিকে যাচ্ছে, সেটি বোঝার জন্য আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাতিসংঘের হেডকোয়ার্টারের, ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টারের গ্লোবাল ইকোনমিক মনিটরিং টিমের চিফ ডক্টর হামিদ রশিদ, অর্থনীতিবিদ ডক্টর হামিদ রশিদ। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। আমি শুরুতে একটু বুঝতে চাই যে ট্রেন্ড এখন গ্লোবাল ইকোনমির সেটি কোভিডের কারণে হোক কিংবা তার সঙ্গে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে হোক, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে, এবং যে আশঙ্কার কথা অনেকেই বলছেন যে আরও খারাপ, আরও মন্দা পরিস্থিতির দিকে যাবে, আপনি কি মনে করেন? গ্লোবাল ইকোনমিটা এখন যে অবস্থায় আছে এটা খুব টার্বুলেন্ট একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং দেয়ার আর লট অফ হেডউইন্ডস, এবং সেটা বিভিন্ন দিক থেকে বিশ্ব অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। আপনি যেটা বলেছেন, ইউক্রেনের যুদ্ধ একটা অ্যাডেড ইম্পেটাস। তার আগে থেকেই আমাদের যে রিকভারি যেটা আমরা আশা করেছিলাম কোভিড থেকে, সেই রিকভারিটা শেষ হওয়ার আগেই এই নতুন একটা ধাক্কা বিশ্ব অর্থনীতিকে pretty much it has derailed the recovery. তো এটা খুবই আশঙ্কাজনক। আমরা যেটা সেই প্রবণতা থেকে আগের থেকে ছিল না, কোভিড আসার পর থেকে শুরু হয়েছে? কোভিডের কিছু ফান্ডামেন্টাল কিছু শিফট হয়েছে গ্লোবাল ইকোনমিতে। একটা আপনারা সবাই জানেন, সেটা হলো সাপ্লাই চেনের ডিসরাপশনটা হয়েছে। এটা আনএন্টিসিপেটেড, কারণ আমরা ধরে নিয়েছিলাম যে এখন কোভিডে যখন লকডাউন হলো উন্নত দেশগুলোতে, তখন চাহিদা, দ্রব্যমূল্যের চাহিদা বা গুডস অ্যান্ড সার্ভিসের জন্য যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা কোলাপস করলো। কিন্তু যখন বিশেষ করে ইউরোপে এবং উত্তর আমেরিকাতে যখন সরকার লোকদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের স্টিমুলাস প্যাকেজ ইমপ্লিমেন্ট করলো, তখন অনেকের হাতে অনেক টাকা চলে আসলো। বিশেষ করে অল্প আয়ের যেসব ফ্যামিলিগুলো ছিল, তারপর মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতেও যথেষ্ট আয় আসলো, যদিও তারা কাজ করতে পারছিল না। তার ফলে তাদের ডিমান্ডটা রিকভার্ড ভেরি কুইকলি, কিন্তু সাপ্লাইটা রিকভার করেনি। সাপ্লাইটা রিকভার করতে অনেক সময় লেগেছে, বিকজ সাপ্লাই চেইন অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে ফ্যাক্টরিতে কাজ করতো লোকজন, সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। ফ্যাক্টরি খোলার পরে অনেকেই সে কাজে ফিরে আসতে চায়নি। হ্যাঁ, পোর্টে যারা কাজ করতো তারা পোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরে তারা পোর্টে ফিরে আসতে চায়নি। এই শকগুলা এটা ফুললি অ্যান্টিসিপেটেড ছিল না। সেই কারণে আমরা দেখলাম যে কোভিডের পরপরই দেখলাম একটা দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বমুখী একটা ভাব দেখা গেল, স্পেশালি ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইউরোপে। কিন্তু তখন একটা অপিনিয়ন ছিল ইকোনমিস্টদের মধ্যে যে এটা ট্রানজিটরি ফেনোমেনা, মিনিং দ্যাট এই ইনফ্লেশন যেটা আমরা দেখছি এটা শর্ট লিভড। আমি গত 2021 সালের মাঝামাঝি সময়ের কথা বলছি। তখন there was a sense of complacency যে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এই দ্রব্যমূল্য একটু মুদ্রাস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, এটা নিজেভাবে নেমে আসবে। দ্যাট ওয়াজ আ পলিসি মিস্টেক।
হ্যাঁ, স্পেশালি অ্যামং দ্য সেন্ট্রাল ব্যাংকার্স এট দ্যাট টাইম, তারা কোনো রকম মেজার নিতে চায়নি সেই মুহূর্তে। তারা বলেছে না, এটা চলে যাবে। আর তার পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন তারপরে 1 বছর সময় পর্যন্ত there was a lot of hesitation among the major central banks যে তারা কি করবে এই মুদ্রাস্ফীতি নিয়ে। ফাইনালি এই বছরের মানে প্রথম দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ দ্য ইউএস, ফেডারেল রিজার্ভ বোর্ড, তারা ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করলো এটা তাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য। তার মধ্যে শুরু হয়ে গেল যুদ্ধ। তো যুদ্ধ ওই মুদ্রাস্ফীতি কমিয়ে আনার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেটা দরকার ছিল অনেক আগে নেওয়ার, সেটা নেওয়া হয়নি। আর তারপর যখন আমরা নেওয়া শুরু করলাম, তখন দেখা গেল একটা যুদ্ধ এসে আরেকটা বড় ধাক্কা বিশ্ব অর্থনীতিকে বিব্রত, অলমোস্ট একটা ইমব্যালেন্সড একটা সিচুয়েশনে ফেলে দিল। এবং সেটাই আমরা রেজাল্ট এখনও দেখছি। এবং এখনও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমরা দেখতে হবে, সেটা হলো লেবার মার্কেটে, বিশেষ করে উন্নত বিশ্বের লেবার মার্কেটে এখনও কিন্তু রিকভারি ফুললি হয়নি। আনএমপ্লয়মেন্ট নাম্বার দেখলে হবে না। যেটা হচ্ছে যে, যেমন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি, প্রতিটা 2টা জব খালি আছে, হ্যাঁ, একজন মাত্র জব সিকার, হ্যাঁ। সো 2:1 রেশিও, মানে লোকজন খুঁজে পাচ্ছে না কাজ করার জন্য। এবং অনেক সময় যেটা লোক পাওয়া যাচ্ছে না। সো দেয়ার টুয়াইস দ্য ভ্যাকেন্সিজ। আনএমপ্লয়মেন্টের কথাও তো আমরা দীর্ঘদিন ধরে শুনছিলাম। হ্যাঁ, আনএমপ্লয়মেন্টের এটা ডেফিনেশনটা হলো আমেরিকাতে খুব টেকনিক্যাল একটা ডেফিনেশন। সেটা হলো যে আপনি যদি 6 মাস যাবত যদি কাজ খোঁজ করেন অ্যাক্টিভলি, দেন ইউ আর আনএমপ্লয়েড। আফটার 6 মান্থস ইউ আর নট ইন দ্য লেবার ফোর্স এনিমোর। সেই কারণে এখন একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশনটা এরকম যে অনেক কর্মখালি আছে, প্রচুর জব, কিন্তু কোনো লোককে পাওয়া যাচ্ছে না। স্পেশালি সার্ভিস সেক্টরে প্রচণ্ড লোকের অভাব রয়েছে। এর মধ্যে আরেকটা ব্যাপার হয়েছে, কোভিডের কারণে আমেরিকা এবং ইউরোপ দুটাই ইমিগ্রেন্ট লেবারের উপর অনেক ডিপেন্ড করে। কোভিডের সময় এই ইমিগ্রেন্ট লেবারদের সাপ্লাইটা একদম বন্ধ ছিল। সেজন্য আমরা একটা বড় একটা লেবার শর্টেজ ফিল করছি। প্লাস যেটা আমরা ইকোনমিক্সে বলি যে প্রেফারেন্স ফর ওয়ার্ক হ্যাজ চেঞ্জ অ্যাজ ওয়েল। যারা রেস্টুরেন্টে কাজ করে তারা রেস্টুরেন্টে কাজ করতে চায় না। যে কন্ট্যাক্ট ইন্টেন্সিভ জব যেগুলো, যারা সার্ভিস সেক্টরে যেসব ডিরেক্ট কন্ট্যাক্ট হয়, সেসব সার্ভিসের লোক পাওয়া যাচ্ছে না। সবাই এখন রিমোটলি কাজ করতে চায়। আমরা একটা সার্ভে দেখলাম কিছুদিন আগে যে প্রায় 60% অফ দ্য সার্ভেড পপুলেশন ইন দ্য ইউএস, তারা বলছে তারা দে উইল নেভার গো ব্যাক টু দ্য সেম কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট দে ডিড ইন দ্য পাস্ট। দে ওয়ান্ট টু হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক অ্যান্ড দে অলসো ওয়ান্ট টু ওয়ার্ক ফ্রম হোম। এইগুলা যে অনেকগুলো ব্যাপার। মাঝখানে যে চায়না রাশিয়ার মধ্যে যে ট্রেড ওয়ার বা টেনশন যেটা কাজ করলো চায়না এবং ইউএস এর মধ্যে, সেটার প্রভাব, সেটাও একটা মারাত্মক প্রভাব ফেলেছে। কারণ হলো যে আমরা যে সাপ্লাই চেনে যে ডিসরাপশনটা দেখেছি, এটা শুরু হয়েছে আরও আগে থেকেই, কোভিডের আগে থেকেই শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন হোয়াইট হাউসে ছিলেন, তখন থেকেই এই চায়না এবং ইউএসের মধ্যে যেই ট্রেড ওয়ার বা ট্রেড টেনশন শুরু হলো, সেটার রেমিফিকেশন ছিল অনেক সাপ্লাই যেটা চায়না থেকে আসতো, ইট স্টার্টেড টেকিং মাচ লঙ্গার। কনজেশন বেড়ে গেল, পোর্ট ফিস বেড়ে গেল, অল দিস ওয়ার কিউমুলেটিভ। এবং তারপরে কোভিড আসার পরে এটা তো একদম বন্ধ হয়ে গেল। যেটা হয়েছে যে কোভিডের শকটা আমরা আন্ডার এস্টিমেট করেছিলাম। আমরা বলেছিলাম যে সুইচ অফ করে দিলাম, কোভিড হয়ে গেল, কোভিডের পরে আবার সুইচ অন করে দেবো, সব কিছু আবার ঠিকমতো ফ্যাক্টরিগুলো চলা শুরু করবে, জাহাজগুলো ঠিকমতো চলবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সেটা হয়নি। এবং সেই কারণে মুদ্রাস্ফীতির মূল কারণটা হলো যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মিসম্যাচটা। ডিমান্ডটা কিন্তু আপনার কাছে পকেটে টাকা আছে, আপনি একটা ফ্রিজ কিনতে চাচ্ছেন, একটা গাড়ি কিনতে যাচ্ছেন, আপনি বাজারে যাচ্ছেন, কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না আমেরিকাতে। এখন কেন আসতে পারছে না? গাড়ি কিন্তু জার্মানিতে তৈরি হবে, কিন্তু পার্টসটা আসছে চায়না থেকে। হ্যাঁ, সেখানে শিপমেন্টের প্রবলেম হচ্ছে, পোর্টে ডিলে হচ্ছে। আরেক পার্টস আসছে সাউথ আফ্রিকা থেকে, আরেক পার্টসটা আসছে ধরেন অন্য একটা দেশ থেকে, কোরিয়া থেকে। এই যে গ্লোবাল সাপ্লাই চেনটা খুব ব্রিটল, মানে খুব ফ্র্যাজাইল একটা সাপ্লাই চেন। এখন যেটা হয়েছে, ওইটার পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে, এখন অনেক দেশই এখন সেলফ রিলায়েন্ট হওয়ার চেষ্টা করছে। তারা ওই গ্লোবাল সাপ্লাই চেনে আর যেতে যাচ্ছে না। সেটাও আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। কারণ হলো সেক্ষেত্রে অনেক দেশ যারা ওই গ্লোবাল সাপ্লাই চেনের মেম্বার ছিল, তারা দেখবে তাদের ওই সুযোগগুলো কমে যাচ্ছে। যেমন আমেরিকা এখন চাচ্ছে যে মাইক্রোচিপস তারা প্রডিউস করবে। হ্যাঁ, মাইক্রোচিপসের মেইন সাপ্লাই তাইওয়ান থেকে আসে, সেটা নিয়ে তাদের যথেষ্ট চিন্তা রয়েছে। এমনিতে এই যে যুদ্ধ চলছে ইউরোপে, কোভিডের সবচেয়ে বড় ভিকটিম হলো ইউএসএর সঙ্গে চায়নার যে ট্রেড ওয়ার,
তাইওয়ান নিয়ে যে সংকট, সব মিলিয়ে আসলে ইকোনমিক ক্রাইসিসটা সামনের দিনগুলোতে কোন অঞ্চলে বেশি দেখেন? এশিয়ায়, ইউরোপে, আমেরিকায়, কোথায়? আই থিঙ্ক আমাদের হটস্পট হলো ইউরোপ। আমরা যেটা বলবো সেটা হচ্ছে উই আর সিইং এ পারফেক্ট স্টর্ম। পারফেক্ট স্টর্মটা অনেক দিন থেকে ব্রুইং করছিল, বাট নাও ইটস লাইক হিটিং দ্য ওয়ার্ল্ড ইকোনমি, এবং আপনি বিভিন্ন দিক থেকে সেই প্রেশারগুলো আসছে। আমাদের যে ফোরকাস্টিং আমরা করছি তার দেখছি যে ইউরোপ will have a severe contraction, especially northern European countries. A last quarter of this year and at least first half of next year, ইউরোপের যথেষ্ট যেটাকে রিসেশন বলি বা সেই রিসেশনের পসিবিলিটি অলমোস্ট সার্টেন অ্যাট দিস স্টেজ। তার মূল কারণ হলো যে নর্দার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ দে ওয়ার ভেরি ডিপেন্ডেন্ট অন রাশিয়ান গ্যাস অ্যান্ড রাশিয়ান অয়েল, এবং এই এনার্জি শর্টেজের জন্য ইউরোপে এখনই আরও মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাচ্ছে, এবং সেটা পিওরলি ড্রিভেন বাই দ্য ওয়ার। এবং এই কারণে ইউরোপের যেহেতু তাদেরকে দে হ্যাভ টু মেক ডিফিকাল্ট চয়েসেস ডিউরিং দ্য উইন্টার মান্থস, তাদের ফ্যাক্টরিগুলো চালু রাখবে নাকি হোম হিটিং করবে, দে ডোন্ট হ্যাভ এনাফ এনার্জি সাপ্লাই, সেক্ষেত্রে হোম হিটিংকে প্রেফারেন্স দিতে হবে ইন সিভিয়ার উইন্টার। তার মানে ইউরোপের ইকোনমিক অ্যাক্টিভিটিস অনেক স্লো ডাউন করবে। সেজন্য ইউরোপ ইজ দ্য, কিন্তু আমরা এমন একটা বিশ্বে এখন বসবাস করছি যেখানে শুধু একটা দেশে যখন ইউরোপে যখন স্লো ডাউন করবে, রিসেশন হবে, দ্যাট উইল ডিরেক্টলি এফেক্ট চায়না। চায়না এক্সপোর্টস আ লট টু ইউরোপ। আর চায়না যখন স্লো ডাউন করবে, চায়না যখন এক্সপোর্ট করতে পারবে না ইউরোপে, তখন আফ্রিকার দেশগুলা যথেষ্ট অসুবিধায় পড়বে, কারণ তাদের মেইন মিনারেল এক্সপোর্ট হচ্ছে চায়না। ল্যাটিন আমেরিকার দেশগুলো একই অবস্থা, তারা ব্রাজিল, চিলি, পেরু, ওরা সবাই চায়নামুখী হয়ে থাকে, এবং তাদের সেক্ষেত্রে সবাই what we call a spiraling down of the global economy. একটা জায়গা থেকে শুরু হলেও everyone will be brought down, affected by this, adversely affected by this, the war in Ukraine. সো আমরা যদি চায়না যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল এবং সবাই যেভাবে চায়নাকে ওই জায়গাটা তন্ত্র সমীহর চোখে দেখবার চেষ্টা করছে বা কারো কারো মধ্যে টেনশনও কাজ করছিল, এই সব মিলিয়ে এই যুদ্ধ, এই কোভিড চায়নাকে আসলে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছে বলে মনে করেন আপনি? এবং এখানে চায়নার যেটা আমাদের দেখতে হবে, গত গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন হলো 2008-9-এ, ইউরোপ এবং নর্থ আমেরিকা both went into big recession. China was the only shining star in the global economy. 2009 থেকে 2019 পর্যন্ত 10-11 বছরের মধ্যে China itself accounted for 1/4 of the global growth. Global GDP যদি 3% হতো, China accounted for 0.75% of that 3%, 1/4 of the global growth. So China was the engine of global growth. কিন্তু আমরা এখন দেখছি চায়নাতে যথেষ্ট স্লোডাউন হচ্ছে for several factors. একটা হলো external factor, ওটা অবশ্যই trade tensions with the US is affecting China. European countries are also very cautious about trade with China. এছাড়া আরেকটা ফ্যাক্টর আছে, চায়নার ডোমেস্টিক ইকোনমিতে যথেষ্ট চাপের সম্মুখীন হচ্ছে ওরা। ওদের হাউজিং সেক্টর ইজ ভেরি ভালনারেবল। হাউজিং সেক্টর যেটা হয়েছে অনেক লেভারেজ, মিনিং দ্যাট ইট ওয়াজ বিল্ট অন লট অফ ক্রেডিট ফ্রম দ্য ব্যাঙ্কিং সিস্টেম। ওই লেভারেজটা এখন যেহেতু হাউস প্রাইসেস আর নট পিকিং আপ অ্যাজ মাচ, মানে আগে চায়নাতে গত 10 বছরে হাউস প্রাইসেস ওয়ার গ্রোয়িং ভেরি ফাস্ট। যখন হাউস প্রাইস বাড়তে থাকে তখন আপনার লোনটাকে স্মল মনে হয়, বিকজ আপনার লোন অ্যামাউন্টটা ফিক্সড, বাট ইউর প্রাইসেস রাইজ, তো আপনার লোন টু অ্যাসেট রেশিও, ডেট টু অ্যাসেট রেশিও ওয়াজ লোয়ার। এখন অনেক হাউস হোল্ড দেখছে তারা দে ক্যান অ্যাফোর্ড দ্য হাউস, দে ক্যান মেক দ্য পেমেন্ট। বেশ কিছু লার্জ রিয়েল এস্টেট কোম্পানি ইন চায়না দে আর ফেসিং সিগনিফিকেন্ট ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস। এটাও একটা কারণ, এবং সেই কারণেও তাদের যথেষ্ট, এবং আপনি হয়তো জানেন যে এই গত সপ্তাহে চায়না ফর দ্য ফার্স্ট টাইম ইন মেনি years they abruptly decided not to release their quarterly growth numbers. So that means that they have some serious concerns about the growth, and China's near-term growth prospect is much weaker than before. আগে যেটা আমরা দেখতাম, চায়না for almost 30 years double-digit growth. During the since the global financial crisis, তাদের at least 8% growth ছিল। এখন তাদের লাস্ট ইয়ারে গোল ছিল 5% গ্রোথ। এখন বলছে জিডিপি গ্রোথ probably will not be over 3%. So massive adjustment in the growth rate of China. এবং সেটা is bad news for Africa and bad news for Latin America.
সো আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই এবং বেশ কিছু বছর ধরে বলা হচ্ছিল যে বাংলাদেশ অনেক অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। ভেতর থেকে বলা হচ্ছে, বাইরের থেকেও কোনো কোনো জায়গা থেকে সার্টিফিকেট ছিল, রেটরিক হতে পারে, নাও হতে পারে, বাস্তবতাও তাই হতে পারে, কিন্তু সাম্প্রতিককালে একেবারেই মানে সব দিক থেকেই বলা যেতে পারে সমস্ত ইন্ডেক্সই বাংলাদেশের নিম্নগামী। সেই রিজার্ভ এখন নেই, রিজার্ভ নিম্নগামী, রেমিটেন্স কমছে, এক্সপোর্টের অবস্থা ভালো না, ডলারের বাজারের অস্থিরতা, ইনফ্লেশন, এদিকে সাধারণ মানুষ অতিষ্ঠ, এনার্জি সেক্টরে ক্রাইসিস, সব মিলিয়ে আপনার কাছে কী মনে হয় যে বাংলাদেশের অর্থনীতি যে আজকে এই জায়গায় এসে দাঁড়াচ্ছে, বা সেটা কতটা আশঙ্কার বিষয়, যদিও প্রধানমন্ত্রী নানাভাবে সতর্ক করবার চেষ্টা করছেন? এবং সেখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এর দায় আসলে কতখানি ইন্টারনাল, কতখানি এক্সটার্নাল, কতখানি আমরা এই নিম্নগামিতা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের উপরে চাপাতে পারবো, কতখানি আমাদের অব্যবস্থাপনার জন্য দায়ী, কতখানি গ্লোবাল পলিটিক্স বা জিও পলিটিক্স, রিজিওনাল পলিটিক্স দায়ী? না, আমি তিন ভাগে ভাগ করে নিই প্রশ্ন। প্রথম হলো যে বাংলাদেশের যে ইকোনমিক আউটলুক আমরা দেখছি, ইট ইজ নট অ্যান আইসোলেটেড কেস। সব দেশের ক্ষেত্রেই উই আর সিং ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট। ইনফ্লেশনটা গ্লোবাল ফেনোমেনা হয়ে গেছে, এখন সব দেশেই আমরা মুদ্রাস্ফীতি দেখছি, স্পেশালি আফ্রিকার দেশগুলোতে, যেটা আমাদের অনেকের পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে আমরা ওদের সাথে তুলনা করতে পারি, তাদের ডাবল ডিজিট ইনফ্লেশন চলছে। ল্যাটিন আমেরিকাতেও এখন 13%, 14% ইনফ্লেশন অ্যাভারেজ হচ্ছে। টার্কিতে যদি দেখেন ইনফ্লেশন ইজ স্কাই রকেটিং। সো ইনফ্লেশনের ক্ষেত্রে বাংলাদেশ ইজ নট অ্যান আউটলায়ার। এইটা একটা গ্লোবাল ফেনোমেনা। বিকজ একটা জিনিস বুঝতে হবে যে আমরা we are part of the global trading structure, and most of the inflation is through trade channels. আপনি যদি এনার্জি ইম্পোর্ট করেন, only very few countries are isolated, fully isolated. নর্থ কোরিয়ার কথা বলতে পারেন আপনি, কিন্তু আমরা we are major importer of energy. এনার্জি যদি ইম্পোর্ট করতে হয়, সেখানে এনার্জি ইম্পোর্টের সময় আপনার ইনফ্লেশন আপনি ইম্পোর্ট করছেন। ফুড গ্রেন যদি ইম্পোর্ট করা হয়, সেখানেও ইনফ্লেশন আছে। আদার কমোডিটিস আমরা যদি ইম্পোর্ট করি, সেখানেও আমাদের ইনফ্লেশন চলে আসে। সো ট্রেডের থ্রুতে আমাদের ইনফ্লেশন অবশ্যই আছে। তো এটা একটা ব্যাপার। এখন হলো যে বাংলাদেশের কতটুকু ভালনারেবল কম্পেয়ার টু আদার্স। এখানে আমি বলবো there are some pluses and minuses. প্লাস হলো যে বাংলাদেশ কিন্তু যদি কমোডিটি এক্সপোর্টার হতো, লাইক আমরা যদি কপার বা আয়রন ওর অথবা আদার মিনারেলস এক্সপোর্টার হতাম, আমরা কিন্তু আরও বেশি ভালনারেবল থাকতাম। কেন এখন চায়না স্লো ডাউন আফ্রিকার অনেক দেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আপনি যদি দেখেন যে ওয়েস্ট আফ্রিকার যেসব কান্ট্রিগুলো, সেনেগাল, গানা, দে আর অল ফেসিং সিভিয়ার ডিফিকাল্টিস রাইট নাও, বিকজ তারা আয়রন ওর এবং আদার মিনারেলস তারা এক্সপোর্ট করতে চায় না ক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি অয়েল এক্সপোর্টিং কান্ট্রি হতাম, তাহলে আমরা উই কুড বি ইন এ ভেরি গুড পজিশন। আমাদের যে মেইন প্রোডাক্ট যেটা আমরা এক্সপোর্ট করি, সেটা রেডিমেড গার্মেন্টস। এটার ক্ষেত্রে একটা কোয়ালিফায়ার আমাদেরকে মনে রাখতে হবে যে রেডিমেড গার্মেন্টসের আমাদের মার্কেট কোথায়। মার্কেট হলো মেনলি ইউরোপ, অ্যান্ড সেকেন্ড হলো ইউনাইটেড স্টেটস। ইউরোপের কথা তো আগেই বললাম, ইউরোপে উইল হ্যাভ সিভিয়ার কন্ট্রাকশন, অ্যাটলিস্ট নর্দার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ। এটা বাংলাদেশের গার্মেন্টসকে সরাসরি এফেক্ট করবে। এটার জন্য আমাদের তৈরি থাকা দরকার, কেন গার্মেন্টসের এক্সপোর্ট, কেন একটা জিনিস আপনি অবশ্যই একমত হবেন, সেটা হলো যে কাপড়ের চাহিদা, একটা নতুন জামার চাহিদা কিন্তু হাইলি ইলাস্টিক, মিনিং দ্যাট আপনি আজকে না, আমার টাকা আছে একটু ভবিষ্যতে একটু অনিশ্চয়তা দেখা যাচ্ছে, আমি এই মাসে কিনবো না, আমি আগামী মাসে কিনবো, তারপর কিন্তু কিছু কিছু চাহিদা আছে সেটা কিন্তু ইনইলাস্টিক। আমাদের এক্সপোর্টটা মোস্টলি ভেরি ইলাস্টিক এক্সপোর্ট, মানে ডিমান্ড ফ্রম দ্য আদার সাইড ক্যান বি হাইলি ইলাস্টিক। Economic shock in Europe means that there will be less demand for RMG exports from Bangladesh. Eta is definitely a red flag for us, and we have to keep that in mind. এটা অবশ্যই এটা চিন্তার বিষয়। On the other hand, আমাদের আরেকটা মেজর সোর্স অফ ইনকাম আর ফরেন এক্সচেঞ্জ হলো রেমিটেন্সেস। রেমিটেন্সের ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমাদের মেইন সোর্স অফ রেমিটেন্স হলো গালফ কান্ট্রিজ। সেখানে কিন্তু আমরা খুব একটা শক দেখছি না এই মুহূর্তে। মানে অ্যাকচুয়ালি only bright spot in the world economy right now are the Gulf countries. They're growing very fast, kind of high oil prices helping them. সেক্ষেত্রে আমাদের রেমিটেন্সের বড় একটা ধাক্কা আসবে বলে আমি মনে করি না, কিন্তু তারপরেও মনে রাখতে হবে, যেমন ইটালি থেকে যে রেমিটেন্স আসে আমাদের, এটা ইটালি আই থিঙ্ক 7th or 8th লার্জেস্ট সোর্স অফ রেমিটেন্স ফর বাংলাদেশিজ। তো এখানে
অবশ্যই আমরা একটু শক দেখবো, কেন ইউরোপে যদি আনএমপ্লয়মেন্ট বেড়ে যায় সেক্ষেত্রে অনেক ইতালি থেকে রেমিটেন্স কমে যাবে, অন্যান্য দেশ থেকেও রেমিটেন্স কমে যাবে থ্রু ইনডিরেক্ট চ্যানেলস। তো দুইটার প্লাস অ্যান্ড মাইনাস যদি আপনি দেখেন, আমাদের ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন উইল ওয়ার্সেন। কারণ আমাদের ইম্পোর্ট কিন্তু হাইলি ইনএলাস্টিক। আমরা বলতে পারবো না যে আমরা তেল কিনবো না, হ্যাঁ, আমরা বলতে পারবো না যে আমাদের যে গম বা আদার যেসব আমরা কিনতে হয় সেটা কিনতেই হবে আমাদেরকে, উই ক্যানট স্টার্ভ আওয়ার পিপল। সেক্ষেত্রে আপনার ইম্পোর্ট যদি একই লেভেলে থাকে, কিন্তু এক্সপোর্ট যদি ফল করে, তাহলে আপনার অবশ্যই আপনার ব্যালেন্স অফ পেমেন্ট ঘাটতিটা বেড়ে যাবে। আর আরেকটা ব্যাপার আছে এখানে, যে আমাদের যেহেতু ডলারের যেই মূল্যমানটা, টাকার যে মূল্যটা অনেক কমে গেছে ডলার ভিসাভি ডলার। আমি যখন আপনার অনুষ্ঠানে আগে এসেছিলাম তখন 80 টাকা ছিল, এখন হলো 110, 112। তো সেক্ষেত্রে নর্মালি ডেপ্রিসিয়েশন অফ দ্য কারেন্সি শুড হেল্প ইউর এক্সপোর্ট, কারণ আপনার এক্সপোর্টটা চিপ হয়ে যাচ্ছে, তাই না? আপনি তো এখানে লোকাল আরএমজি ওয়ার্কারকে আপনি টাকাতে বেতন দিচ্ছেন, যখন ডলারে যখন কনভার্ট করা হচ্ছে তাদের বেতন একটু বাড়লেও বাট ইজ চিপার, আপনার কস্ট অফ প্রোডাকশন হ্যাজ গান ডাউন ইন ডলার টার্মস। কিন্তু যেহেতু বললাম যে ডিমান্ডটা খুব ইলাস্টিক, সেজন্য লাভ হবে না কয়েকটা। কিন্তু আমাদের ইম্পোর্ট যেটা হচ্ছে, আমরা তো ডলারে পে করছি, হ্যাঁ, ডলার ইজ ভেরি এক্সপেন্সিভ রাইট নাও। আপনার অনেক বেশি টাকা লাগবে, হ্যাঁ, টু ইম্পোর্ট দ্য সেম $1 ওয়ার্থ অফ গুডস। সেটা ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের যথেষ্ট রিস্ক রয়েছে। এই রিস্কটা আমরা আন্ডার এস্টিমেট করা উচিত হবে না। সেখানে আমার যেটা বক্তব্য থাকবে, সেখানে পলিসি ডিরেকশন হ্যাজ টু বি ক্লিয়ার। আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে, কিছু কিছু ইম্পোর্টকে ডিসকারেজ করতে হবে, সো দ্যাট ইউ ক্যান কনসার্ভ ইউর রিজার্ভস। এখানে আরেকটা ব্যাপার আছে, অনেক সময় আমি যখন বাংলাদেশের পত্রিকা পড়ি, রিজার্ভের ক্ষেত্রে একটা সেন্সিটিভিটি কাজ করে যে রিজার্ভটাকে রাখতে হবে যে করে হয়। তো রিজার্ভটা হলো আপনার রেনি ডে অ্যাসেটস, আপনাকে কাজে লাগাতে হবে। রিজার্ভটা শুধু রেখে দিলে হবে না, যদি এক্সচেঞ্জ রেটকে একটা টার্গেট রেটে যদি সাপোর্ট করতে হয়। এই আলোচনাটা অনেক আগে যখন এই যে রিজার্ভ বাড়ছে আমরা রেখে দিচ্ছি, আমার মনে হয় আপনিও করেছিলেন এর আগে অনেকবার এই আলোচনাটা এসেছে যে আসলে রিজার্ভটা এভাবে রেখে দেওয়ার জন্য রিজার্ভটাকে কাজে লাগাতে হবে। যেটা করতে হবে সেন্ট্রাল ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক যেটা করতে পারে, যে রিজার্ভকে জুডিশিয়াসলি ইউজ করে, হ্যাঁ, এক্সচেঞ্জ রেটটা প্রেডিক্টেবিলিটি রাখতে হবে। যদি টাকা এবং ডলারের যদি মান, যদি মূল্য যদি খুব ভলেটাইল থাকে, হ্যাঁ, প্রতিনিয়ত যদি চেঞ্জ হতে থাকে, সেটা কিন্তু ব্যবসাকে এফেক্ট করবে। আপনি ইউ ক্যানট প্রাইস এনিথিং। আপনি চিন্তা করবেন আজকে ডলার 110 টাকা, কালকে 103 টাকা, আরেকদিন হবে 115 টাকা। এখানে কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রেডিক্টেবল রেট অফ এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজেশন যেটাকে বলে, এটা করতে হবে বাংলাদেশ ব্যাংকে। আরেকটা ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে একটু সন্ধান হতে হবে এবং একটু মনোযোগ দিতে হবে, সেটা হলো যে অনেক ক্ষেত্রেই অনেক সেন্ট্রাল ব্যাংক, আমাদের ব্যাংকও করেছে, সেটা হলো যে সুদের হার বাড়িয়ে দেওয়া তাড়াতাড়ি, হ্যাঁ, কেন যেহেতু একটা ভয় আছে সুদের টাকা চলে যাচ্ছে, ডলার সব চলে যাচ্ছে বাইরে, এখানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে এখানে টাকা থাকবে। এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে অ্যান্ড ইট উইল ব্রিং ডাউন ইনফ্লেশন, এটা একটা মিথ আমাদের মধ্যে দেশের জন্য। ইন্টারেস্ট রেট বাড়িয়ে আপনি ইউ ক্যানট ফাইট ইনফ্লেশন, এটা ট্রান্সমিশন চ্যানেল যেটাকে বলে ইজ ভেরি উইক। অন্যান্য দেশে কাজ করে, উন্নত দেশে কাজ হয়, কিন্তু আপনি যখন সুদের হার বাড়িয়ে দেন, তখন আপনার ডিসিশনটা হয় যে আমি আজকে আর কিনবো না, আমি তো টাকাটা ব্যাংকে রেখে দিলে আমি বেশি ইন্টারেস্ট পাবো, সো ইউ পোস্টপোন ইউর কনসামশন ফর এ ফিউচার ডেট। কিন্তু আমাদের মধ্যে দেশে এই চয়েসগুলো, এই ট্রেড অফটা হয় না। সো ইন্টারেস্ট রেট বেড়ে গেলে যেটা হয়, আপনার ইন্ডাস্ট্রিগুলা, বিজনেসেসগুলো এফেক্ট করে। সো ইন্টারেস্ট রেট বাড়ানোর যে প্রবণতা যেটা আছে, অনেক দেশে আছে, হ্যাঁ, এটাকে একটু ডিসকারেজ করতে হবে। ইনফ্যাক্ট ক্রেডিট চ্যানেলটাকে স্ট্রং রাখতে হবে। সেখানে আরেকটা কথা বলবো যে আমাদের ব্যাংকিং সেক্টর ইজ ভেরি উইক, হ্যাঁ, সেখানে ক্রেডিট চ্যানেলটাকে স্ট্রং রাখাও ডিফিকাল্ট হবে, কেন অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকে লিকুইডিটি একটা ইস্যু হবে। তো ওভারঅল যেটা হবে যে কেন্দ্রীয় ব্যাংকের যেটা দায়িত্ব এই ক্ষেত্রে, সেটা হলো যে যতটুকু সাপোর্ট দেওয়া যায়, হ্যাঁ, টু দ্য রিয়েল ইকোনমি, মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আরএমজি সেক্টর বলেন, আদার ইম্পোর্ট সেক্টর, ওদেরকে লিকুইডিটি সাপোর্ট দেওয়া এবং প্রেডিক্টেবল এক্সচেঞ্জ রেট সাপোর্ট দেওয়া খুবই দরকার হবে এই মুহূর্তে। আর আরেকটা ইস্যু, এখন আপনি জানেন যে বাংলাদেশ এই সংকটকাল কাটাবার জন্য আইএমএফের শরণাপন্ন হয়েছে এবং আইএমএফের একটি টিম, খুবই হাই অফিসিয়াল একটি টিম 2 সপ্তাহের জন্য বাংলাদেশে আসছে এবং তাদের তো সবসময় জানি আমরা শর্তাবলী নানান থাকে। আপনার কি মনে হয় যে
এখানে হলো আইএমএফ এর যেটা হলো যে প্রতিটা দেশেরই যখনই ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা আমি আগে বলেছি, আইএমএফ ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা যখন আইএমএফ কাছ থেকে যখন কিছু টাকা নেব, দুইটা ওয়েতে টাকা নেওয়া যেতে পারে। একটা হলো যে প্রতিটা দেশের একটা ভাগ আছে আইএমএফ, সেটাকে বলে স্পেশাল ড্রয়িং রাইটস। এই টাকাটা হলো একটা দেশের তার নিজস্ব সম্পত্তি, কিন্তু আইএমএফ হোল্ড করে থাকে। ওখান থেকে আমরা উই ক্যান উইথড্র, হ্যাঁ, ওইটা উইথড্র করে টেম্পোরারিলি উই ক্যান, এটা এসডিআর যেটা স্পেশাল ড্রয়িং রাইটস, সেটা ইটস লাইক কারেন্সি, ইটস এ বাস্কেট অফ কারেন্সিস। এটা দিয়ে আপনি কিন্তু যখন আপনার সাথে আরেকটা দেশের ট্রেড ডেফিসিট আছে, মনে করেন আপনার সাথে শ্রীলঙ্কার আপনাকে একটা পেমেন্ট করতে হবে $100 মিলিয়ন, কিন্তু $100 মিলিয়ন রিজার্ভে নেই, আপনি এসডিআরটা $100 মিলিয়নের ইকুইভ্যালেন্ট এসডিআর ড্র করে এই এসডিআরটা আপনি শ্রীলঙ্কাকে দিতে পারেন। এটা দিলে শ্রীলঙ্কার কিন্তু হ্যাজ টু অ্যাকসেপ্ট ইট, শ্রীলঙ্কা কিন্তু ক্যান গো ব্যাক টু আইএমএফ উইথ সারেন্ডার দ্য এসডিআর অ্যান্ড গেট ডলার। এটা একটা মেকানিজম, এটা কিন্তু লোন না, এটা আইএমএফ, এটা প্রতিটা মেম্বার স্টেটের এটা তার জমানো টাকা, তার জমানো এটা অ্যাসেট, রিজার্ভ অ্যাসেট। এটা আরেকটা হলো আইএমএফ এর ডিফারেন্ট স্ট্যান্ডিং ফ্যাসিলিটিস আছে, হ্যাঁ, স্ট্যান্ড বাই প্রোগ্রাম আছে, এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। ওগুলো প্রতিটা ইয়েতেই ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাসিফিকেশন আছে, ডিফারেন্ট কন্ডিশনালিটিস আছে। আমাদেরকে দেখতে হবে যে কন্ডিশনালিটিস দ্যাট আর লিস্ট হার্মফুল ফর দ্য কান্ট্রি, সেখানে কিছু হোমওয়ার্ক করতে হবে। না, যেহেতু আইএমএফ ইজ অলসো এ লেন্ডার, হ্যাঁ, নট অনলি দ্য সেন্ট্রাল ব্যাংক বাট ইটস অলসো এ লেন্ডার, সেক্ষেত্রে আইএমএফ চাবে অনেক ক্ষেত্রেই তারা এমন কিছু লোন দিতে চাবে যে লোনটা হয়তো তাদের ইন্টারেস্টে, হ্যাঁ, ইজ ভেরি ফেভারেবল, নট মেবি নট সো ফেভারেবল ফর দ্য কান্ট্রি। সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা যে আমরা কন্ডিশনালি প্রো গ্রোথ হবে। সব আইএমএফ সব কন্ডিশনালিটি কিন্তু খারাপ না, কিছু কিছু কন্ডিশনালিটি আছে। যেমন ধরেন অনেক সময় দেখা যায় আইএমএফ একটা দেশ সংকটে আছে, অর্থনৈতিক সংকটের মধ্যে যাচ্ছে, আইএমএফ হয়তো বলতে পারে যে না, তোমার পাবলিক স্পেন্ডিং কমাতে হবে, হ্যাঁ, যে এই মুহূর্তে হেলথ সেক্টরে যে খরচ হচ্ছে এটা কমাতে হবে, এডুকেশন সেক্টরে কমাতে হবে। এইটা হার্মফুল অ্যাডভাইস। এটা আমরা সবসময় বলি, ইউএনএ বলি যে ইউ হ্যাভ টু রিং ফেন্স, সার্টেন এক্সপেন্ডিচার্স আর শুড নট বি টাচড। এখানে পাবলিকের আমরা আজকে যদি মানে হেলথ এডুকেশন এগুলো টাচ করা ঠিক হবে না, এই কারণে আজকে যদি 1 বছরের জন্য একটা বাচ্চা যদি স্কুলে যেতে না পারে, বা তাদের স্কুলের যে কোয়ালিটি যদি কমে যায়, বা টিচার যদি কমে যায়, তার যে লাইফ টাইম ড্যামেজটা হবে, উই ক্যান রিকভার দ্যাট। হ্যাঁ, আদার ক্ষেত্রে আর্থিক সংস্কার, এটা সেটা নানান ব্যাংকিং খাতের সংস্কার, সেসব পরামর্শ তো ভালো পরামর্শ মানে শর্ত থাকে। সাবসিডির ক্ষেত্রে অনেক সময়, সাবসিডির ক্ষেত্রে আমরা বলি যে সাবসিডি হ্যাজ টু বি টার্গেটেড। আইএমএফ অনেক সময় বলবে যে ঠিক আছে, এই মুহূর্তে যদি বলেন যে এনার্জি সাবসিডি, যেখানে উন্নত দেশগুলো কিন্তু ইউরোপ স্পেশালি গভর্নমেন্ট এখন অনেক সাবসিডি দিচ্ছে হাউসহোল্ডগুলোকে, বিকজ তারা দে ক্যানট অ্যাফোর্ড দ্য হাই এনার্জি প্রাইসেস। ইভেন আমেরিকাতেও আমি আমার গত মাসে এনার্জি বিল দেখলাম, বললো যে ইফ ইউ নিড হেল্প কল আস, হ্যাঁ, গভর্নমেন্ট প্রোগ্রাম আছে। কিন্তু আমাদের দেশে বলছে অনেক ক্ষেত্রে, অনেক আমাদের উন্নয়নশীল দেশগুলোতে বলছে যে না, এনার্জি সাবসিডি কমা দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। এখন এনার্জি সাবসিডি যদি বন্ধ করে দেওয়া হয়, অনেক গরিব যারা লোক আছে, দ্য পুয়ার হাউস হোল্ডস, দে উইল সাফার দ্য মোস্ট, অর দে আর অনেক এনার্জি ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে যেটা করতে হবে যে সাবসিডিটাকে টার্গেটেড করতে হবে, নট জেনারেলাইজ সাবসিডি। যাদের জন্য আমাদের দরকার কেরোসিনের দামটা যাতে ঠিক থাকে, হ্যাঁ, অন্য ডিজেল ফুলের দামটা যাতে ঠিক থাকে, যাতে আমাদের ট্রান্সপোর্টেশন সেক্টর যাতে কলাপস না করে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গিভ টার্গেটেড সাবসিডি। দ্য ওভারঅল যেটা আইএমএফ ক্ষেত্রে আমি যেটা বলবো, যেটা আমাদের এনি নেগোসিয়েশনে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল and you have to always protect your own interest. own interest যে আমাদেরকে গ্রোথটাকে রিভাইভ করার জন্য কি কি লাগবে, বিকজ ইজ শর্ট টার্ম ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেমস। আমাদের বাংলাদেশে আমি দেখি না যে ফান্ডামেন্টাল প্রবলেমস না ইকোনমিতে, বিকজ ব্যালেন্স অফ পেমেন্ট শক আছে বিকজ অফ এক্সটার্নাল অ্যান্ড সিচুয়েশন। এটা যদি উতরে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনি অবশ্যই আইএমএফকে টাকাটা ফেরত দিতে পারবেন। 3 বছর বা 5 বছরের মধ্যে টাকাটা ফেরত দেওয়া যেতে পারে। ইউজুয়ালি দিস আর শর্ট টার্ম লেন্ডিং প্রোগ্রাম অফ দ্য আইএমএফ, কিন্তু গ্রোথটাকে রিকভার করতে হবে। এবং এই যে সংকট যেটি আছে, এই সংকট কাটাবার জন্য আমরা নানা রকমের সাশ্রয়ী পদক্ষেপ দেখছি, নানা রকমের সতর্কবার্তা শুনছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে সরকারের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন কোনো কর্তার বাড়ির জন্যে, গাড়ির জন্যে, এটার জন্য, ওটার জন্যে মানে খুবই আনইউজুয়াল ব্যয় আমরা দেখছি। সো আপনি এটা আমি স্পেসিফিক করে জানি না আপনি কি বলছেন, কিন্তু আমার জেনারেল যেটা অপিনিয়ন হলো যে কিছু কিছু আছে স্পেন্ডিং, ডিসক্রিশনারি স্পেন্ডিং। হ্যাঁ, ডিসক্রিশনারি স্পেন্ডিংগুলোকে এখন পোস্টপোন করা দরকার। হ্যাঁ, টু ইফ পসিবল কমপ্লিটলি কাট ব্যাক
অর এলিমিনেট দেম ফ্রম দ্য বাজেট, কেন এটাতে কনফিডেন্স বাড়বে, মার্কেটের কনফিডেন্স বাড়বে। এখানে যদি একটা বাড়ি তৈরি করতে হবে একজন সরকারি কর্মকর্তার জন্য, তাহলে সেই বাড়িটা কিন্তু তৈরি না করলেও, এই বছর বা আগামী বছর না করলেও কিন্তু দেশে খুব একটা ক্ষতি হবে না। যদিও ছোট্ট একটা ক্ষতি হবে, কেন কিছু ওই বাড়িটা করলে কিছু লোকের কাজের সংস্থান হবে, ধরেন কনস্ট্রাকশন ফেজে কিছু লোক কাজ পাবে, কিন্তু তারপরেও আমরা ইকোনমিক্সে বলি এটা মাল্টিপ্লায়ার এফেক্ট। মাল্টিপ্লায়ার এফেক্ট উইল বি ভেরি স্মল, মানে এটা থেকে জিডিপির খুব বেনিফিট বেশি আসবে না। কিন্তু কিছু কিছু এক্সপেন্ডিচার, যেটা আগে বললাম যে হেলথ, এডুকেশন, আদার পাবলিক সার্ভিস, ওগুলোকে প্রোটেক্ট করতে হবে। সো এখানে কোশ্চেন হলো রিপ্রায়োরিটাইজিং। এবং এখানে যেমন অনেক ক্ষেত্রে বিদেশ ভ্রমণ, অনেক দেশে এখন বিদেশ ভ্রমণকে ডিসকারেজ করছে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে ইটস ভেরি এক্সপেন্সিভ, এবং এটা ইট ড্রেইনস ইউর ফরেন কারেন্সি। একটা বড় ডেলিগেশন নিয়ে কোথাও যাওয়া, ইটস ক্যান বি ভেরি এক্সপেন্সিভ ফর দ্য কান্ট্রি। ওগুলোকে ডিসকারেজ করা যেতে পারে এখন, এবং এটা দোজ উইল বি প্রুডেন্ট মেজার্স। কেন এখন আমাদের যেটা হচ্ছে যে দিস আর রেইনি ডেজ, আপনার যা যা ইনস্ট্রুমেন্টস এই মেজার্স আমরা নেওয়া হয়েছে দেখেছি, কিন্তু ওই বিদেশ ভ্রমণটা সেই অর্থে বন্ধ হয়নি। যাদেরকে বন্ধ করতে বলা হয়েছে তারা আসলে খুব একটা তাতে, এমনকি যার চাকরির মেয়াদ 1 সপ্তাহ 1 মাস আছে, তিনিও সরকারি অর্থে নানান প্রশিক্ষণ বা নানান ইভেন্টে যোগ দেওয়ার জন্য এটা দুঃখজনক। এখানে এনফোর্সমেন্টের ব্যাপার আছে, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে, যে এখানে আমাদেরকে যারা এটাকে ফ্যাসিলিটেট করছে, এটাকে সম্ভব করে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। ফুড ক্রাইসিস নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে বিশ্বজুড়ে, এবং বাংলাদেশে সেটা আছে। আপনাকে কি মনে করেন? ফুড ক্রাইসিস আমার যেটা মনে হচ্ছে, আমি যতটুকু জানি সেটা হলো বাংলাদেশ ইম্পোর্টস ফুড গ্রেনস ফ্রম সার্টেন কান্ট্রিজ, যেমন রাশিয়ান ফেডারেশন এবং ইউক্রেন। আমাদের মূল আমদানি হয় গম। এই দুটো দেশ, অবভিয়াসলি রাশিয়া ইজ দ্য লার্জেস্ট এক্সপোর্টার। ন্যাচারালি আমাদের অলসো ফিজিক্যাল ডিস্টেন্সেও রাশিয়া থেকে আমাদের সুবিধা হয়, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে ডাইভার্সিফিকেশন ইজ এ গুড আইডিয়া। ইউ হ্যাভ টু হ্যাভ মাল্টিপল সোর্সেস ইভেন ইফ ইউ ডোন্ট ইউজ দেম। আরেকটা যেটা হতে, যে যেমন ধরেন আমাদের এই অনেকে হয়তো জানেন না এখানে, যে আর্জেন্টিনা ইজ এ মেজর সোর্স অফ হুইট ইন দ্য ওয়ার্ল্ড। দে আর দ্য 6th or 7th লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের এই মুহূর্তে দরকার আর্জেন্টিনার সাথে কীভাবে ওখান থেকে গম আনা যেতে পারে কিনা, কানাডা থেকেও গম আনা যেতে পারে, অনেক দেশ থেকেই। মানে ইউ হ্যাভ টু হ্যাভ মাল্টিপল সোর্সেস সো দ্যাট ইউ আর নট টু ডিপেন্ডেন্ট অন ওয়ান সোর্স। এই কোভিড থেকে আমরা এক জিনিস শিখেছি, যে ইউ ক্যানট পুট all your eggs in one basket. এখানে আমাদের যেটা হয়েছে, যে ওভার দ্য লাস্ট 15 years or 20 years or whatever period, আমাদের সোর্স কান্ট্রিগুলো কিন্তু খুব লিমিটেড ফর আওয়ার ফুড গ্রেনস। এটা ফুড সিকিউরিটির জন্য খুবই একটা শঙ্কাজনক ব্যাপার। আমাদের দরকার ছিল যে আরও অনেকগুলো দেশের সাথে আমাদের অ্যাটলিস্ট চ্যানেল অফ কমিউনিকেশন রাখা, একটা স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্ট রাখা, যে আমাদের যদি এখান থেকে যদি আমাদের সাপ্লাই না আসে, আমরা তোমাদের কাছ থেকে নিতে পারি কিনা। আরেকটা ব্যাপার হলো, সেটা হলো যে you have to also have futures market, meaning that আপনি সব কিছু স্পটে কিনলে হবে না। ফুড গ্রেনে কিন্তু ফিউচার্স মার্কেট, আপনি 3 মাস 6 মাস ফিউচার্স আছে, 1 বছরের ফিউচার্স আছে। ওই ফিউচার্স মার্কেট আমাদের ইন্টারভেন করা দরকার, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ইউ ডোন্ট জাস্ট রিলাই অন দ্য স্পট প্রাইস। আরেকটা ব্যাপার হলো, যেটা আগে বলেছি, আমাদের এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টে, এখানেও কিন্তু আপনি ইউ ক্যান প্রোটেক্ট ইউর এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশন। আপনি কিন্তু আজকে একটা ফিউচার ডলার কিনে রাখতে পারেন, যে আমি 1 বছর পরে আমার একটা পেমেন্ট হবে, $100 million পেমেন্ট করতে হবে। এই ডলারের পেমেন্ট আপনি আজকে লক ইন করতে পারেন, উইথ এ সার্টেন ফেভারেবল রেট। এগুলোর জন্য যে ধরনের টেকনিক্যাল এক্সপার্টিজ এবং আমাদের পলিসি মেকারদের এটা ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, এবং সেকেন্ড হলো যে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার। কারণ হলো যে দ্যাট ওয়ে ইউ ক্যান মিনিমাইজ লট অফ রিস্কস রিলেটেড টু ফুড সিকিউরিটি। জি, আর আরেকটা প্রশ্ন, যে বাংলাদেশে অনেক মেগা প্রজেক্ট হচ্ছে এবং তার সুফল পাওয়া যাবে বলে অনেকে মনে করেন, আবার কেউ কেউ মনে করেন যে বাংলাদেশে অনেক বেশি আসলে ইনফ্রাস্ট্রাকচার হার্ডওয়্যারের দিকে মনোযোগ দিচ্ছে, তো সফটওয়্যার যেটা আপনি বলছেন, শিক্ষা, স্বাস্থ্য, সেই সব জায়গায় অনেক মনোযোগ কম। এবং এই যে বৃহৎ প্রকল্পগুলোর আবার এখন যদিও ওই সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে এখন একটু প্রাইভেটাইজ করা হচ্ছে, যে কোনো প্রকল্প নেওয়া হবে, কোনটা নেওয়া হবে না, কোনটার গতি স্লো করে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত আমরা দেখেছি। কিন্তু
মোটা দাগে অভিযোগ একটা যে বৃহৎ প্রকল্প মানেই হচ্ছে বৃহৎ দুর্নীতি, এবং সেগুলো নিয়ে নানা রকম খবরাখবর আমরা পত্রপত্রিকা পেতাম। আপনি এই যে এই উদ্যোগ বা এই অ্যাপ্রোচটাকে কিভাবে দেখেন বৃহৎ প্রকল্প কেন্দ্রিক বাংলাদেশের? আমাদের কিন্তু ইটস নট আইদার অর। যেসব দেশ ভালো করেছে গত 50 বছরে, মানে আমাদের এক্সাম্পল হলো চায়না, ইস্ট এশিয়ান ইকোনমিস্ট, দ্য এশিয়ান টাইগার্স, তারা কিন্তু ডুয়াল ট্র্যাকে কাজ করেছে। You need physical infrastructure. There's no doubt about that. You have to build the right kind of infrastructures to be globally competitive. At the same time, you have to invest in your people. মানে কি তাদের এডুকেশন স্কিল সেট, তাদের নিউমেরিক্যাল স্কিলস, তাদের আদার টেকনিক্যাল স্কিলস, এগুলো ডেভেলপ করতে হবে। আপনার অনুষ্ঠানে আমি আগেও বলেছি যে আমাদের হিউম্যান সফট স্কিলগুলা, ওখানে কিন্তু আমরা হয়তো ওইভাবে ইনভেস্ট করছি না। আই ডোন্ট হ্যাভ দ্য ডিটেলস। এখানে while you can invest in physical projects, they're attractive for many reasons and also they're necessary. Kintu that should not come at the expense of ignoring or undermining the importance of the soft skills and the human skills or human development যেটা আমরা বলি। এখানে যেটা হয়েছে বাংলাদেশে, মানে আমি এবার প্রায় 3.5 বছর পরে আসলাম, এটা লং গ্যাপ ফর মি। আগে প্রতি বছর অ্যাটলিস্ট একবার আসা হতো, কোভিডের কারণে আসা হয়নি। আমি দেখলাম যে অনেক 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 প্রজেক্ট হচ্ছে, ফ্লাইওভার এভরিওয়ার, অল দ্য ডিফারেন্ট কনস্ট্রাকশন প্রজেক্টস, দে উইল গিভ ইউ সাম ডিভিডেন্স অবভিয়াসলি ইন দ্য লং টার্ম। কিন্তু যেটা হবে যে এই প্রজেক্টগুলোতে যদি আমরা সব লক ইন করে ফেলি, এবং এখানে একটা ডাউনসাইড হলো যে অনেক সময় ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের সাথে সাথে রিয়েল এস্টেট স্পেকুলেশন শুরু হয়ে যায়। আপনি যেখান দিয়ে ফ্লাইওভার যাচ্ছে সেখানে জমির দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, অনেকে জমি কিনছে, এবং তার ফলে অনেক টাকা লকড ইন হয়ে যাচ্ছে ইন রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটে আপনার যেটা হয়, যে চায়নাতেও এখন দে আর সাফারিং, যে টাকাটা লকড ইন হয়ে গেলে এখান থেকে আর জিডিপি, ফার্দার জিডিপি আসে না। আপনার একটা বাড়ি থেকে ওয়ান্স ইটস বিল্ড, আপনি একজন দারোয়ান রাখতে পারেন, তার জব ক্রিয়েট হতে পারে, হ্যাঁ, গার্ডেনার রাখলেন, একটা জব ক্রিয়েট হলো। বিয়ন্ড দ্যাট একজন মেনটেন্যান্স ইলেকট্রিশিয়ান হয়তো 10টা বাড়ি তারা ইয়ে করছে। কিন্তু ইকোনমিতে একটা ব্যালেন্স আপনার থাকতে হবে, যে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টগুলো করছেন তার ফলে রিয়েল এস্টেট প্রাইসের কী হচ্ছে, রিয়েল এস্টেট স্পেকুলেশন হচ্ছে কিনা, লোকজন কি শুধুমাত্র, আমি যে দেখলাম আজকে ঢাকার বাড়ি গিয়েছিলাম, দেখলাম যে সব জায়গায় শুধু everyone is building houses, এবং হাউজিং কনস্ট্রাকশন, অফকোর্স everyone needs a good home, কিন্তু এটা doesn't help the GDP that much. এখানে যদি আপনি, আমি একটু আগে রেমিটেন্সের নাম্বার দেখছিলাম, যে আমাদের রেমিটেন্সের টাকাটা অনেকটাই কিন্তু ওই জমি কেনার ক্ষেত্রে এবং বাড়ি তৈরি করার ক্ষেত্রে চলে যায়, কিন্তু এডুকেশনে যায় না অতটা, বা হেলথ কেয়ারে অতটা যায় না। সো সেখানেও পলিসি গাইডেন্স থেকে বড় কথা হলো পলিসি ইমপ্লিমেন্টেশন দরকার, যে আপনি কীভাবে রেমিটেন্সটাকে রিডিরেক্ট করতে পারেন টুয়ার্ডস স্কিল ডেভেলপমেন্ট। সেখানেই সরকারের অনেক কিছু করার আছে বলে আমি মনে করি। আরেকটা বিষয়, যেহেতু আপনি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিলেন, মেগা প্রকল্পের আলোচনা করছিলাম আমরা, এখানে চায়নার উপরে, মানে চাইনিজ ইনভেস্টমেন্ট, চায়নার উপরে নির্ভরতা, কারো কারো ভাষায় বাংলাদেশ অনেকখানি ইন দ্য বেলি অফ চায়না ইকোনমিক্যালি। আপনি কি মনে করেন যে এই জায়গাটাতে আসলে বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে কিনা, বা কতটা ঠিক হচ্ছে? এখানে এটা ডুয়াল এজ সোর্ড, কারণ চায়না যেটা করেছে গ্লোবালি, লার্জ প্রিভিয়াস ডেভেলপমেন্ট পার্টনার্স যারা ছিল এবং মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছে, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের রিক্যাপিটালাইজেশন ওইভাবে হয়নি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডিমান্ড গ্লোবালি অনেক বেড়ে গেছে। এবং আমাদের ট্রেডিশনাল ডোনার্স যারা আছেন, ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, ইউকে, ইউএস, তারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করে না, বিকজ দে হ্যাভ নো কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইন দ্যাট। এই গ্যাপটাকে ফিল করেছে চায়না গ্লোবালি আন্ডার দ্য বেল্ট অ্যান্ড রোড, তারা অনেক জায়গাতে অনেক কিছু কনস্ট্রাকশন দিচ্ছে, অনেক প্রজেক্ট করে দিচ্ছে, সাম আর গুড কোয়ালিটি, গ্রেট কোয়ালিটি, সাম আর নট সো গুড কোয়ালিটি। তার সাথে আসছে অবভিয়াসলি সাপ্লায়ার্স ক্রেডিট, এবং তার সাথে আসছে ঋণ, ডেট অ্যাকুমুলেশন হচ্ছে। এই ডেট অ্যাকুমুলেশনের ক্ষেত্রে একটু সাবধানতার একটা ব্যাপার আছে, কেন এই ডেটের টার্মসগুলো অনেক সময় ইজ নট ভেরি ক্লিয়ার। আপনি যখন একটা জাপান থেকে যখন একটা লোন নেবেন, বা যখন আপনি সুইডেন থেকে একটা লোন নেবেন, সেই লোনগুলো ট্রান্সপারেন্ট, ইজ কমপ্লিটলি, অল দ্য টার্মস আর ভেরি ক্লিয়ার, নেগোশিয়েটেড, এবং দে আর ইউজুয়ালি লং টার্ম। ওয়ার্ল্ড ব্যাংকের লোন অফেন 30-year লোন। IMF এর লোনগুলো all short term, because the IMF is not a development partner in that sense. They're the lender of the last resort. চায়নার অনেক লোনগুলোই আছে, ইউ ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট টার্মস আর দেয়ার, হোয়াট ক্লজেস আর দেয়ার। এখানে গ্লোবালি এটা নিয়ে একটা কনসার্ন আছে। চায়না এখন ওয়ার্ল্ডের লার্জেস্ট বায়োল্যাটারাল ক্রেডিটর,
হ্যাঁ, ইটস মাচ লার্জার দেন এনি আদার কান্ট্রি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমি স্পেসিফিক্স জানি না, কিন্তু সেখানেও ট্রান্সপারেন্সির দরকার আছে। কোথায় লোনগুলো আসছে, কি পরিমাণ কি টার্মসে নেওয়া হচ্ছে সেই লোনগুলোর রিপেমেন্ট স্কেডিউলটা কি। আপনি জানেন শ্রীলঙ্কাতে কি হয়েছিল চাইনিজ লোন নিয়ে। হ্যাঁ, উই শুড নট অ্যালাউ দ্যাট টু হ্যাপেন ইন দিস কান্ট্রি, তাই না? এটা যে কোনো দেশের ক্ষেত্রেই যে সভরেন্টি কামস ফার্স্ট। শ্রীলঙ্কার ক্ষেত্রে যে পোর্ট যে লোনটা চাইনিজ লোনটা ছিল, সেটাতে একটা ক্লজ ছিল যে চায়না ক্যান টেক ওভার। যেটা হয়েছে যে চায়না অনেক সময় ক্রেডিটর হিসেবে আসে, বাট দেন ইট বিকামস এ ইকুইটি হোল্ডার, ইট টেকস ওভার। দ্যাট ইজ ক্যান বি কনসার্নিং ফর সার্টেন কান্ট্রিজ, এবং এক্ষেত্রে আমাদের যথেষ্ট সাবধানতার দরকার রয়েছে, এবং এই নেগোসিয়েশনগুলো ট্রান্সপারেন্টলি হওয়া দরকার, এবং লাইক এনি আদার ক্রেডিটার্স। এবং এখানে শুধু চায়নাকে বলবো না, অনেক আদার দেশও, অনেক অন্য দেশও আছে যারা ফুলি ট্রান্সপারেন্ট না। সেই সবগুলোতেই অল লোন নেগোসিয়েশন শুড বি ফুলি ট্রান্সপারেন্ট। এবং ফাইনালি যেটা হয়েছে, কিছু কিছু দেশে আছে, আফ্রিকার কিছু দেশে আছে যে লোন এগ্রিমেন্টটা পার্লামেন্টে প্রেজেন্ট করতে হয়, হ্যাঁ, অ্যান্ড পার্লামেন্ট অ্যাপ্রুভস দ্য লোন এগ্রিমেন্ট। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা আছে কিনা আমি জানি না, বাট এটাও চিন্তা করা যেতে পারে। বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবে 2026-এ, এবং কি ধরনের চ্যালেঞ্জ আপনি দেখেন, এবং এখানে আমি যেটা বলবো যে কি করণীয়? আমরা সেই অর্থে কোনো রকমের পদক্ষেপ দেখতে পাচ্ছি না যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য বা এখন থেকে পদক্ষেপ, বাট আপনি কি মনে করেন, আপনার পরামর্শ কি, চ্যালেঞ্জ কি? এলডিসি ক্লাসিফিকেশনটা ইউএন ক্লাসিফিকেশন। এটা বেসিক্যালি কিছুটা হেল্প করে দেশগুলোকে, হ্যাঁ, টু গেট ফেভারেবল টার্মস অন দ্য ট্রেড সাইড, অন দ্য ইনভেস্টমেন্ট সাইড, অ্যান্ড অলসো অন দ্য ক্রেডিট সাইড। কিন্তু ক্রেডিটের ক্ষেত্রে, স্পেশালি মাল্টিল্যাটারাল ট্রেডিং, ক্রেডিট যেখান থেকে আসে, ওয়ার্ল্ড ব্যাংক, তারা দে ইউজ দেয়ার ওন ক্রাইটেরিয়া। ওন ক্রাইটেরিয়া হলো লোয়ার ইনকাম কান্ট্রিজ, লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, আপার মিডল ইনকাম কান্ট্রি, অ্যান্ড আপার ইনকাম কান্ট্রি। As you move up the income level, your conditions become from soft loans to hard loans. Terms become much more rigid. মনে করেন আপনি যদি, আমরা as a low income country, আমাদের বাংলাদেশের এলিজিবিলিটি ছিল ফর আইডা লোনস। আইডা লোনগুলো হলো সবচেয়ে ভালো ফেভারেবল টার্মস। আইডা লোনের মাধ্যমে আপনি প্রাইমারি এডুকেশনকে সাপোর্ট করতে পারেন, হেলথ কেয়ারকে সাপোর্ট করতে পারেন। যখন আমরা লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে চলে গেলাম, গ্র্যাজুয়ালি আইডা উইল বিকাম লেস অ্যান্ড লেস ডমিনেন্ট শেয়ার। অন্য হার্ড টার্মসের লোনগুলো আসতে থাকবে, সেখানে কস্ট অফ বরোইং উড গো আপ। তারপরে যদি আপনি আপার মিডল ইনকামে যান, দেন ইট উইল বি ইভেন স্মলার, এবং আপনার বরোইং অ্যামাউন্টটাও উইল বি মাচ স্মলার। তো সেক্ষেত্রে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনটায় আমাদের দেখা দরকার যে ওভারঅল আমাদের অ্যাক্সেস টু ক্রেডিট, অ্যাক্সেস টু ফান্ডস অ্যাব্রড, এটা কীভাবে এফেক্টেড হবে। যদিও এটা ইউএন ক্লাসিফিকেশন, বাট ইট হ্যাজ সাম সাইকোলজিক্যাল এফেক্ট ফর বায়োলেটারাল ডোনার্স অ্যাজ ওয়েল। যখনই আপনি বলবেন যে নো, উই আর নো লঙ্গার ইন এলডিসি, মেনি ডেভেলপমেন্ট পার্টনার্স সে, লোক, নো, ইউ আর সেলফ রিলায়েন্ট, আমরা এখন আর কোনো ফেভারেবল তোমাদেরকে দাম দেবো না। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় যে এক্সপিরিয়েন্স ফর মালদ্বীপস, যেটা দেখছি, মালদ্বীপস কিন্তু গ্র্যাজুয়েশন করেছিল, এখন দে আর অলমোস্ট ব্যাক টু এলডিসি স্ট্যাটাস, বিকজ তারা সেভারাল শকস, কোভিড তাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করেছে। বাংলাদেশেরও একটা লং টার্ম ট্রানজিশন পিরিয়ড থাকা দরকার, মিনিং দ্যাট আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করছি 2026-এ, বাট উই নিড এ গ্রেস পিরিয়ড ফর 5 years or 10 years, সো দ্যাট উই ডোন্ট, আপনি ইউ ডোন্ট ফল অফ দ্য ক্লিফ। আপনি যেদিন গ্র্যাজুয়েশন করেন সেদিন আপনি ইউ ডোন্ট miss or lose all your advantages as an LDC, especially from bilateral donors. Multilateral donors ক্ষেত্রে is more direct and transparent. The bilateral donors are more discretionary. একটা bilateral donor বলতে পারে যে আমি 300 million তোমাকে আগে গ্র্যান্ট দিতাম, এখন আমি I'll not give you any grant anymore because you're not an LDC. I'll give this grant to another LDC. এই ইমপ্লিকেশনগুলো একটু মাথায় রাখা দরকার, কেন গ্র্যান্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এখানে কি করা উচিত, এখন থেকে কি ধরনের কাজ করা উচিত? আমি বলবো যে গো স্লো, স্পেশালি গিভেন দ্যাট এখন যেই আমরা যেই অর্থনৈতিক অবস্থার মধ্যে যাচ্ছি, দেশ শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী যেই অর্থনৈতিক মন্দাভাব দেখা যাচ্ছে, 2023 উড বি টাফ ইয়ার। এখানের পরে যেটা সবচেয়ে বড়, যেটা আমাদের ভয়, আমরা যেটা দেখছি যে অনেক উন্নয়নশীল দেশে যে টার্মটা আমরা ইকোনমিক্স সবচেয়ে বেশি ভয় পাই, সেটা স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন হলো স্লো গ্রোথ অ্যান্ড হাই ইনফ্লেশন। নর্মালি হাই ইনফ্লেশন কামস উইথ হাই গ্রোথ অর মডারেট গ্রোথ, মিনিং আপনার কোনো গ্রোথ হচ্ছে না, স্ট্যাগনেশন প্লাস ইনফ্লেশন, যেটা ল্যাটিন আমেরিকাতে হয়েছিল 1980s-এ।
এই ফেনোমেনাটা আবার ফিরে আসতে পারে, কারণ অনেক ক্ষেত্রেই 1970s যেটা ইউএস পলিসি যেটা করেছিল, দে ওয়ার রেজিং ইন্টারেস্ট রেটস ভেরি কুইকলি, ল্যাটিন আমেরিকা দে ডিফল্টেড অন দ্যাট ডেট অ্যান্ড দে ওয়েন্ট ইনটু স্ট্যাগফ্লেশন, এবং তাদের যেটাকে আমরা বলি লস্ট ডেকেড, ফর 10 years Latin America didn't have any economic growth. এই prospect কিন্তু is also looming for many developing countries, including Bangladesh. So Bangladesh has to be very careful about not to be complacent at this stage, because there are a lot of risks ahead. Global recovery যদি খুব স্লো হয়, সেক্ষেত্রে বাংলাদেশ should also suffer, especially আমাদের মেইন economic sector যেটা RMG sector, এর আগে বলেছি, that it will suffer quite a bit. সেক্ষেত্রে আমার কনসিডার্ড ভিউ হবে যে বি কশাস অ্যান্ড বি প্রুডেন্ট অ্যাবাউট ইট। আপনার কাছে আপনি এর আগেও আপনার সঙ্গে যখন আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার, ব্যাংকিং সেক্টর, সেন্ট্রাল ব্যাংকের রোল, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম, পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে? দেখেন, আমরা তো গণমাধ্যমে যেটি দেখতে পাই যে এই সমালোচনাগুলো আছে এবং কোনো ক্ষেত্রে প্রবলভাবে বেড়েছেও। না, আমার মনে হয় যে আমি আগেও বলেছি যে বাংলাদেশের ইটস অ্যান ওভার ব্যাংকড কান্ট্রি। হ্যাঁ, আপনার যে জিডিপি সাইজ অনুযায়ী যে ধরনের সংখ্যার ব্যাংক থাকা উচিত আসলে এখন there's no ideal number. হ্যাঁ, ডিফারেন্ট মডেলস গ্লোবালি আপনার ডিফারেন্ট মডেল আছে। যে আমেরিকাতে ট্রেডিশনাল ছিল, মানে আমেরিকার ডেভেলপমেন্ট হিস্ট্রি যদি আপনি দেখেন, দে অলওয়েজ প্রেফার্ড স্মল ব্যাংকস। স্মল ব্যাংক মানে ছিল যে লোকাল ব্যাংকস হবে, একটা শহরে একটা ব্যাংক থাকবে, সেই ব্যাংকের কোনো শাখা থাকবে না। তাদের ভয় ছিল যে শাখা থাকলে যে শহরটা বড়লোক শহর, সেখানে সব টাকা চলে আসবে। সো দে হ্যাড ভেরি স্ট্রিক্ট রেস্ট্রিকশনস অন ব্যাংকিং. Other countries, like they developed with very few large banks. Japan and Korea. Only Korea এক সময়ে 4টা বা 5টা ব্যাংক ছিল, all local banks, but they are very large. আমাদের ক্ষেত্রে এটা আমি দেখতে পাই, আমি আগেও বলেছি যে এখানে এইরকম একটা সাইজের ইকোনমির জন্য 60 or 70 ব্যাংকস, I don't know the exact number right now, at least last count আমার যতটুকু মনে পড়ে, I saw about 55 or 60. That's a very large number. তার মানে most of the banks are not really are well capitalized. Tara banking করছে, banking license is a sort of a license that gives people the opportunity to collect money from others. তো সেক্ষেত্রে ব্যাংক কনসলিডেশন উইল বি ভেরি ইম্পর্টেন্ট। আনহেলথি যে ব্যাংকগুলো আছে তাদেরকে ব্যাংক্রাপ্ট না করে তাদেরকে মার্জার নিয়ে আসা উচিত, সো দ্যাট ইউ মার্জ দ্য সাম অফ দ্য ব্যাংকস এন্ড দে বিকাম লার্জার ব্যাংক। তো এই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক অ্যাজ এ রেগুলেটর হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। কারণ হলো যে ব্যাংকের হেলথটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ব্যাংকস আর আনহেলথি, দেন যেটা আগে বলেছি আমি, ক্রেডিট চ্যানেলটা উইক হয়ে যাবে। ইভেন আপনি একজন ক্রেডিট ওয়ার্থি একজন বড়োয়ার, আপনি ব্যাংকে গেলেন, আপনি লোন চাচ্ছেন, ব্যাংকের টাকা নেই, হ্যাঁ, তারা বলুন আমি টাকা দিতে পারবো না, দ্যাট মিনস ইউ আর সাপ্রেসিং জিডিপি অপরচুনিটি। কেন, যে লোনটা পেলে ওই লোনটা দিয়ে জিডিপি গ্রো করতে পারতো। সেক্ষেত্রে ব্যাংকে ওয়েল ক্যাপিটালাইজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি এগ্রিগেট লেভেলে ভালো আছে, কিন্তু কিছু কিছু ব্যাংকে আমি যতটুকু শুনেছি, হ্যাঁ, দে ডোন্ট হ্যাভ এনাফ ক্যাপিটাল টু সাপোর্ট ক্রেডিট এক্সটেনশন। এমনি ওভারঅল সাউথ এশিয়ান ইকোনমি সম্পর্কে আপনার অবজারভেশন কি? মানে অন্যদের সঙ্গে তুলনায় আসলে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি সেটা একটু যদি বুঝতে চাই ছোট্ট করে। এখানে আমি শুধু একটু বলবো যে the big has some advantage. India is in a relatively good position, partly because India has been able to get good deals on energy prices from the Russian Federation, and also on other fronts to Indian economy. Their recovery came late, so that means 2023 would be better for India compared to other countries in South Asia. তাদের কোভিড হিট করেছিল অনেক পরে, এবং কোভিডের হিটটা ওয়াজ সিভিয়ার হিট। সো এখন যেটা বাউন্স ব্যাকটা দেখছেন আপনি, ইটস a lot of it is bouncing back from the COVID restrictions and COVID related losses. পাকিস্তানের অবস্থা অন্যরকম। আপনার ফ্লাড, সিভিয়ার ফ্লাড হয়েছে পাকিস্তানে, দ্যাট ওয়াজ ডিভাস্টেটিং ফর দ্য ইকোনমি। পাকিস্তান অলসো হ্যাজ লট অফ এক্সটার্নাল ডেট। অনেকে বলছে এই ডেটটা নট সাস্টেনেবল। সেক্ষেত্রে পাকিস্তানের ইকোনমি উইল ফেস সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস, both on the recovery front from the flood and also to service its debt. আর অন্যান্য কান্ট্রি আপনি জানেন, শ্রীলঙ্কা ইজ ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, মালদ্বীপস অলসো ডিফিকাল্ট সিচুয়েশন, অ্যান্ড নেপাল অ্যান্ড ভুটানের ক্ষেত্রে দে আর রিলেটিভলি ইনসুলেটেড। নেপাল ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন রেমিটেন্সেস, সেক্ষেত্রে নেপালের অবস্থা ভালোই আছে। ভুটান, সো লং ইন্ডিয়া গ্রোজ, ভুটান
শুড অলসো গ্রো। সো এক্ষেত্রে বাংলাদেশকে আমি বলবো মাঝামাঝি পর্যায়ে আছে। ওকে, সো ফাইনালি যদি আবার আমরা সাম আপ করতে চাই আপনার কাছ থেকে, সো বাংলাদেশের জন্য আপনার এই মুহূর্তে নীতি নির্ধারকদের জন্য এবং সাধারণভাবে জনগণের জন্য, ব্যবসায়ী গোষ্ঠীর জন্য পরামর্শ কি? এখন আমাদের সবচেয়ে বড় আমাদের অনেক সতর্ক থাকতে হবে। এখন ভুল করার সুযোগ খুব কম, এবং ভুল করার মানে হলো যে পলিসি মিস্টেক। আমি বলছি যে পলিসিতে, যেটা আমি আগে বলেছি, কেন্দ্রীয় ব্যাংকে এখন অনেক দায়িত্ব অনেক বেড়ে গেছে এই অর্থনৈতিক অবস্থায়। তাদেরকে শুধু মুদ্রাস্ফীতির দিকে তাকালে হবে না। মুদ্রাস্ফীতি আপনি কমিয়ে আনতে পারেন, ইনফ্লেশন ইউ ক্যান ব্রিং ইট ডাউন, বাট ইফ ইট কিলস গ্রোথ দেন ইউ লুজ এভরিথিং। সো একদিকে ইনফ্লেশনকে একটু কমিয়ে আনতে হবে, কিন্তু ইনফ্লেশন একবারে সরাসরি তাড়াতাড়ি চলে যাবে না, কিন্তু প্রায়োরিটাইজ করতে হবে গ্রোথকে, জিডিপি গ্রোথকে প্রায়োরিটাইজ করতে হবে এই সময়ে। এবং সেক্ষেত্রে ক্রেডিট চ্যানেলকে শক্তিশালী করতে হবে, ব্যাংকিং সিস্টেমটাকে স্টেবল করতে হবে। এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি উড বি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এক্সচেঞ্জ রেট আনপ্রেডিক্টেবিলিটি এফেক্টস বিজনেসেস আ লট। আপনি কোনো ব্যবসায় করতে পারেন, আপনি এলসি করতে পারবেন না আপনার অনেক ক্ষেত্রে। আরেকটা যেটা হলো ফুড সিকিউরিটির দিকে যথেষ্ট মনোযোগ দিতে হবে, কারণ ফুড ইনসিকিউরিটি কিন্তু ইজ এ বেসিক্যালি ভেরি রিস্কি প্রপোজিশন। এবং এখানে যথেষ্ট আমি অনেকগুলো সলিউশনের কথা বলেছি, অন্যান্য সোর্স থেকে দেখা উড বি ভেরি ইম্পর্টেন্ট। তো ওভারঅল যেটা সতর্ক থাকার কোনো বিকল্প নেই এই মুহূর্তে। এবং বাট সতর্ক মানে এই না যে শুধু ইনফ্লেশনকে নামিয়ে আনতে হবে। ইনফ্লেশন ইজ ওয়ান অফ দ্য ইলস অফ দ্য গ্লোবাল ইকোনমি রাইট নাও। অনেক দেশ ভুল করছে, সেটা তারা ইনফ্লেশনকে ফাইট করতে গিয়ে, যেটা ইউএসের যে ডিবেটটা হচ্ছে এখন, যে সবাই বলছে যে ইনফ্লেশন করতে করতে ইউএস ইকোনমি উইল গো ইনটু রিসেশন, আর ইউএস ইকোনমি রিসেশন গেলে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অলসো ফলোজ। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ইট বি ভেরি কেয়ারফুল যে আমরা ইনফ্লেশন কমিয়ে আনবো, কিন্তু জিডিপি গ্রোথকে সাপোর্ট করতে হবে। আর কিছু যোগ করতে চান আপনি? না, আসলে আমি বলবো যে আমাদের এইখান যে এনভায়রনমেন্ট যেটা আছে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ইজ দ্য ক্যাটালিস্ট, কিন্তু ডোমেস্টিক স্টিল দেয়ার আর লট অফ ইনস্ট্রুমেন্টস, লট অফ, আপনার হাত কিন্তু একদম খালি হাত না। আপনি যদি ইফ ইউ প্লে ইউর কার্ডস ভেরি ওয়েল, ইউ ক্যান হেল্প দ্য। এখানে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, যে ইলেকশন ইয়ার সামনে, তো বাংলাদেশে ইলেকশন সামনে মানেই হচ্ছে এক ধরনের পলিটিক্যাল আনরেস্ট অনেক সময় আশঙ্কা করা হয়ে থাকে, তো সেটারও একটা হ্যাঁ, সেখানেও আমাদের যেটা কিছুটা হলেও রেস্ট্রেইন দরকার হবে। কারণ হলো যদি এই মুহূর্তে যদি আমরা উই অ্যাড অ্যানাদার এলিমেন্ট অফ আনসার্টেনিটি, হ্যাঁ, তাহলে ইকোনমিক রিকভারি আরও ডিরেলড হবে, আরও ডিলেইড হবে। কারণ এখন উই হ্যাভ মাল্টিপল হেডউইন্ডস, যেটা বললাম, কোভিড রিকভারি, দেন ইউক্রেন ওয়ার, গ্লোবাল এনার্জি প্রাইসেস অ্যান্ড ফুড ইনসিকিউরিটি। তার সাথে যদি আবার আরেকটা যেটা আমি অনেক জোর দিয়ে বলছি, ক্লাইমেট রিস্ক যেটা বেড়ে যাচ্ছে সব দেশে, ডিজাস্টার রিস্ক বেড়ে যাচ্ছে, তার সাথে পলিটিক্যাল রিস্ক যদি অ্যাড হয়, তাহলে এটা ইট উইল বি আনম্যানেজেবল। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট এজ ওয়েল। অনেক ধন্যবাদ ডক্টর হামিদ রশিদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন ইউনাইটেড নেশনসের গ্লোবাল ইকোনমিক মনিটরিং টিমের চিফ ডক্টর হামিদ রশিদ, এবং তিনি বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলছেন, এবং বাংলাদেশের জন্য তিনি বলছিলেন যে গোটা পৃথিবী জুড়েই আগামী বছরটি অর্থনীতির ক্ষেত্রে যথেষ্ট খারাপ যাবে, মন্দা পরিস্থিতি যাবে, সেখানে কোনো রকমের ভুল করা যাবে এটা বাংলাদেশের জন্য ওনার পরামর্শ। একটু স্লো যেতে হবে, ব্যয় কমাবার পরামর্শ দিয়েছেন, তবে সেটাও বুঝে শুনে সব ব্যয় সবসময় কমানো যায় না, সেটা মাথায় রাখতে হবে। খাদ্যের নিরাপত্তার জায়গাটিতে অনেক বেশি মনোযোগ দেবার কথা বলেছেন। কোনো ক্ষেত্রে বাজার খুঁজবার ক্ষেত্রে বা ইম্পোর্ট করবার ক্ষেত্রে ডাইভার্সিফিকেশনের কথা বলেছেন, নতুন জায়গা খুঁজে বের করবার কথা বলেছেন, এবং বলেছেন যে কোভিডের সংকট, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব, এবং সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেগুলোর সঙ্গে যদি আমরা রাজনৈতিক সংকটটাকেও সামনে নিয়ে আসি, সেটি আরও ক্ষতি করবে। কাজে এই বিষয়গুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, এবং জটিলতা যেন না বাড়ে, সেই দিকে যদি আমাদের কর্তা ব্যক্তিদের মনোযোগ থাকে, তাহলে হয়তো অনেকখানি সামাল দেবার চেষ্টা করা যেতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।